আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। দর্শক, আসলে অনেক কিছু ঘটে গেছে, অনেক কিছু ঘটেছে এবং কিছু মানুষের সাথে কিছু কথা হয়েছে এবং কিছু মানুষ আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে। আমি জানি যে আমার ভিডিওটা দেখছে সে ভালো মতো জানে, ভালো মতো বুঝেছে আমি কার কথা বলছি, বাট কিছু মানুষ আমাকে যখন কোনো অনুরোধ করে আমি সবসময় সেটা প্রতি লয়াল থেকে সে আমার যত বড় এনিমি হোক না কেন, যত বড় ফ্রেন্ডই হোক না কেন, আমাকে কোনো একজন মানুষ সবসময় আমি বলে থাকি বিশ্বাস করতে পারবে, আমি সবার প্রতি সবসময় লয়াল থাকি, এই জিনিসটা মেনটেন করি। তো আজকে আমি আহ, একজনের কথা নিয়ে বা একজনের কিছু ইনফরমেশনের ভিডিও দিতাম, বাট সেই মানুষটা চাইনি বলে দিচ্ছি না, বাট হ্যাঁ তাকে আমি অবশ্যই থ্যাঙ্কস জানাচ্ছি। তার কিছু কথায় বা তার কিছু জিনিসে আমার কিছুটা বলতে পারেন আমার থাকে না ভীত গড়ে ওঠা, একটা ভিত্তি পেয়েছে আর কি। যেমন আমার কাছে কিছু এলোমেলো ইনফরমেশন ছিল, তার কথার ভিত্তিতে সেটা একটু জোরালো হয়েছে, কারণ আমি জানি এখন কিছু নেগেটিভ ঘটলে বা নেগেটিভ কিছু বের হলে তার কাছে কিছু জিনিস থাকবে যেটা আপনারা সামনে সাথে সাথে দেখতে পারবেন। সেই জিনিসটা সে আমাকে কনফার্ম করেছে। আমি নাম বললাম না, যিনি বলেছেন তাকে আমি এটা স্মরণ করিয়ে দিতে যাচ্ছি, কারণ ইন ফিউচার যদি কিছু হয় আমার কাছে সে কমেন্টগুলো থাকবে এবং আমি চাবো সে যেন অবশ্যই তখন সেটার প্রমাণ নিয়ে আসে। যদি কিছু হয় আমি তাকে বলছি, যিনি বলেছেন যে আপনার কাছে সব প্রমাণগুলো আছে, সো আমি আপনাকে অবশ্যই বলবো অনুরোধ করে, যদি ইন ফিউচার আমার ভিডিওর এগেনস্টে এমন কোনো জিনিস দাঁড় করাতে পারে, আসলে কার বলেই দিচ্ছি ডিরেক্টলি রাজের কথা, যে রাজ যদি আমার ভিডিওর এগেনস্টে কোনো মিথ্যা প্রমাণ দাঁড় করাতে পারে, সো অবশ্যই আপনাকে তখন সেই প্রমাণগুলো নিয়ে আসতে হবে। কারণ আপনি দেখেছেন আমি কিন্তু একটা একটা করে রাজের এগেনস্টে সবগুলো প্রমাণ একবদ্ধ করেছি। সো এরপরে যদি রাজ মিথ্যা প্রচারণা করে তখন আপনাকে কিন্তু লাগবে। সো আজকে এই পর্যন্তই, আমি আপনার নাম কিছু বললাম না যেহেতু আপনি নিষেধ করেছেন। সো যাই হোক দর্শক, আমার আজকের ভিডিওতে অনেকগুলো ইনফরমেশন থাকছে। এর মধ্যে সবচেয়ে বড় যে ফোকাসটা আমি রাখবো সেটা রাজের বড় ভাইয়ের দিকে। বলতে পারেন ভাই, বিয়ে করেছে রাজ শারমিনকে, রাজের বড় ভাই কেন আসলো? অবশ্যই আসবে, কারণ রাজ নিজের মুখে বলেছিল তার ভাই, তার বোন, তাদের নাকি কারো ইউটিউব দিয়ে কিছু যায় আসে না। তার রাজের বড় ভাই নাকি অনেক বড় সড়ো জায়গায় চাকরি করে, অনেক বড় লোক ভাব তার মধ্যে। হ্যাঁ, তো সে বড়লোক ভাইয়ের আবার দরকার কি শারমিনরা যেহেতু এত গরিব, তাদের কথা মতো এত গরিব পরিবারের সাথে সম্পর্ক রাখার, তাই না? শারমিনের মতো পরিবারের লোকদের সাথে কথাবার্তা বলা। রাজের বড় ভাইকে দেখলাম সে পারভেজের চ্যানেলে কমেন্ট করছে বা এক একজনের সাথে কথাবার্তা বলছে, দরকার কি? আপনি না অনেক বড় লোক, আপনার ভাই বলল, তাহলে এই সমস্ত এত ছোট মানুষের সাথে তো আপনার যায় না, আপনি কেন কথা বলতে আসেন? আর কথা তো বলতে আসেন, আবার ঘটনার মোড় ঘুরিয়ে দিতে যাচ্ছেন। সো আসলে দর্শক, আপনাদেরকে আমি দর্শকদের উদ্দেশ্যে বলছি, আপনারা তো অনেক ভিডিও দেখেন, এতে করে যেটা হয় সবসময় সবারটা দেখে ওঠা হয় না, আমি জানি। এই জন্য আপনারা অনেক ঘটনা মিস করে ফেলেন, ভুল বুঝেন। এই কারণে ভুল বোঝার জন্য যেটা হয়, আপনারা যখন যে ভিডিও দেখেন সেই ভিডিওতে যা ঘটে সেটাকে বিশ্বাস করে বসে থাকেন, বাট আগের আর পরের অনেক ঘটনা জানেন না। যেমন রাজের বড় ভাইয়ের কথা শুনে কিন্তু অনেকে ভুল বুঝতে পারেন, ভাববেন যে কি জানি হলো, মানে শারমিন কত কিছু করে ফেললো, তাই না? সো এই বিষয়টা আজকে আমি ক্লিয়ার করবো। রাজের বড় ভাইকে হালকা পাতলা একটা, আমি বলেছিলাম একটু আগে কমেন্টে যে রাজের জন্য আজকে একটা ক্যাকটাস এনেছি। সবে তো বাস আনে, আমি ক্যাকটাস এনেছি, কারণ বাস আনলে সমস্যা আছে দর্শক, কারণ বাস আনলে অনেক সমস্যা আছে, সেটা আমি বললাম না। আমি ক্যাকটাস নিয়ে এসেছি। একটা ক্যাকটাস যদি খুব কাঁটাযুক্ত হয়, খুব বিষাক্ত হয় দর্শক, সেটাকে একটু ফুটিয়ে দিলে না সে ব্যথাটা অনেক মানে বাড়তে থাকে। সো যাই হোক, আমি আসলে সেদিকে না যাই, একটু জাস্ট কিডিং, মজা করছিলাম। সো রাজকে আজকে অনেকগুলো কথা বলবো, যেহেতু সে অনেক কিছু করছে। সো আমি মনে করি আমার জায়গা থেকে কিছু বলা উচিত, এবং এর পাশাপাশি মিম মিম তার মায়ের প্রতি অনেক দায়িত্বশীল হয়ে পড়েছে। বাহ, মানে হ্যাটস অফ। তুমি, আপনার শাশুড়ি কি অন্যায় করেছে? সেও তো কোনো একজনের মা। আপনি নিজের মায়ের কথা চিন্তা করছেন, আপনার শাশুড়িটা চিন্তা করতে পারলেন না? জানি আপনারা সব এটা ভাবছেন যে তারকাদের গল্প কেন এখন পর্যন্ত এই কথাটা বলে না। বলবো, আমি বলেছিলাম যেমনটা যে আমার সাবিনাদেরকে নিয়ে একটা ভিডিও শিডিউল করা ছিল, যেটা আমি গতকালকে ছেড়েছি, যেটা আরও আগে ছাড়ার কথা ছিল। এই জন্য একদিন হয়তো আমি সবার থেকে একটু বলতে পারেন ডিলে হয়ে গেছি, বাট ইট ডাজ নট বিগ ডিল, এটা কোনো বড় ইস্যু না। আজকে থেকে আবার রেগুলার দেওয়ার চেষ্টা করছি, রেগুলার যে ইস্যুগুলো ঘটমান চলছে। সো রাজের বড় ভাই, মিম, বাবু, বাপ্পি, কি না থাকছে আমার আজকের ভিডিওতে। আজকে পুরো ভিডিওটা দেখলে সব কিছু আপনারা অনেকখানি জিনিস ক্লিয়ার হবেন। এবং সবথেকে বড় বিষয়, শারমিনের যে বেবি কনসিভের বিষয় বা বেবি মিসক্যারেজ, বেবি অ্যাবর্শন, বা বলতে পারেন ইনফার্টিলিটি, মানে সন্তান আর জন্ম দিতে না পারা যে অক্ষমতা, যেটাই বলেন, সেই বিষয়গুলো নিয়ে কিছু
ক্ল্যারিফিকেশনের দরকার আছে এবং সেখানে কিছু কনফিউশন তৈরি হয়েছে, কে মিথ্যা বলছে কে সত্য বলছে এটা নিয়ে একটা কনফিউশন তৈরি হয়েছে। আমি চেষ্টা করবো আজকে আপনাদেরকে একটা ট্রান্সপারেন্ট একটা ভিডিও দেওয়ার জন্য, যেটার মাধ্যমে আপনারা সব কিছু ক্লিয়ার হয়ে যাবেন দর্শক, আশা করি ইনশাল্লাহ। সো দর্শক, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, একটা ভালো কিছু আপনারা হয়তো আজকে ভিডিওতে পাবেন। সো বেশি কথা না বাড়ি চলুন শুরু করা যাক আমার আজকের ভিডিও শুরুতে বলে রাখি, আপনারা যারা নতুন এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে দিবেন, আর যারা ভিডিওটা দেখছেন তো দেখতে থাকুন। যাই হোক দর্শক, জানেন যে কেন হেসে দিয়েছে, আসলে হাসি কন্ট্রোল করতে পারিনি। তো যাই হোক, ভিডিওর মূল কথাতে চলে আসি আমি। তো মূল কথাটা হচ্ছে, আজকে শুরু থেকেই আমি আগে রাজের বিষয়টা বলবো, তারপর আমি অন্যান্য বিষয়, যেমন রাজের ইস্যুটাতে আমার একটু কথা বেশি বলতে হবে। আচ্ছা, রাজকে নিয়ে আমার কথা বলার অনেক কিছু আছে দর্শক। সর্বশেষ আমি গত 2 দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে বলেছিলাম যে রাজ আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে আমার একটা ভিডিও নিয়ে, ঠিক আছে? সেখানে রাজ কী কী বলেছে আপনারা দেখেছেন, শুনেছেন। আচ্ছা, এখন আমি আপনাদেরকে বলতে চাই, শারমিনের কি চ্যানেলটা আছে না? আছে কিন্তু। তো শারমিন কি পারে না শারমিনের চ্যানেল দিয়ে আমার সাথে যোগাযোগ করতে? 100% পারে। বা শারমিন কি পারে না আমার সাথে যোগাযোগ করে রাজের বিষয়গুলো জানাতে? অবশ্যই পারে। আর আমার মাধ্যমে কেন জানাতে হবে? শারমিন তো তার নিজের চ্যানেলে এসে সব কিছু বলে দিতে পারে, তাই না? আচ্ছা আচ্ছা, রাজ আমার সাথে এটা করেছে, রাজু এটা করেছে, রাজা এই সেই হ্যান ত্যান কত কিছু বলতে পারে, কিন্তু বুঝবেন দর্শক, কিছু সাইকোলজি বুঝতে হবে। সাইকোলজিটা কি? সাইকোলজিটা এরকম, আপনি যতক্ষণ না মানুষের ভিতরে ঢুকে আপনি ওই মানুষটার জায়গা থেকে বসে আপনি নিজের থেকে কল্পনা না করবেন, আপনি কারো জায়গাটাকে কখনো ইমাজিন করতে পারবেন না আসলে সে কী ভাবতে পারে বা কী করতে পারে, ঠিক আছে? সবসময় চিন্তা করবেন কারো শয়তানি ধরার জন্য, কারো ভালো রূপী ধরার জন্য, কে কেমন মানুষ বোঝার জন্য অবশ্যই আপনি আগে নিজেকে তার জায়গাতে কল্পনা করবেন। দেখবেন তখন 10% হলে বুঝতে পারবেন আসলে তার মাথাতে কি ঘুরছে। এই কাজটা আমি সবসময় ভিডিও দেওয়ার সময় বা মেনটেন করার চেষ্টা করি। যেমন ধরুন আমি একটা ভিডিও দিচ্ছি, ঠিক আছে? আমি 10টা বিষয় নিয়ে কথা বলবো, কথা বলে চলে গেলাম, শেষ। বাট আমার কি ভিডিওটা কমপ্লিট হয়ে গেল? না, হলো না। কারণ আমি 10টা বিষয় নিয়ে কথা বলার সময় আমি আবার পরবর্তী একটা লাইন বলার পরে আমি আপনাদের জায়গাতে আমাকে রাখি, রেখে ভাবি আমার এই কথাটা শোনার পর দর্শকের মধ্যে কোনো প্রশ্ন জাগতে পারে কিনা, যদি জাগে সেটার উত্তর কী হতে পারে, আমি সাথে সাথে সেটার উত্তর দিয়ে দিই, যাতে করে আপনাদের মাঝে একটা ভিডিও পুরো কমপ্লিট একটা প্যাকেজ হতে পারে, আপনাদের জন্য মনে কোনো কনফিউশন না থাকে। এই জন্য আমার ভিডিও মাঝে মধ্যে একটু বড় হয়। আবার দেখবেন যে আমার ভিডিওতে কিন্তু কমেন্ট কম আসে, কারণ আমি বিশ্বাস করি কমেন্ট এই কারণে কম আসে না যে দর্শকরা হচ্ছে গিয়ে পছন্দ করে না, এটা কখনো বিলিভ করি না, তাহলে আপনারা আমাকে দেখতেনই না, আপনারা সব কিছু জেনে যান। এই জন্য আপনাদের কাছে প্রয়োজন পড়ে না যে জানার জন্য। সো আশা করবো এই ভিডিওটা সেরকম হবে। তো রাজ, তাকে দেখলাম সব কিছু তো ঠিক হয়ে গেছে, তাই না দর্শক? মীমাংসা হয়ে গেল, দুই পরিবার তাদেরকে মিলিয়ে দিল। রাজ যেদিন মিলিয়ে দিয়েছে সেদিনই বিছানাতে বসে শারমিনের সাথে একটা ভিডিও দিল, ভালো ভালো কথা বললো, শারমিন কিনে ঘুরতে যাচ্ছে, বাসা বদল করে চলে আসছে, সবই তো ঠিক হওয়ার একটা চেষ্টা হচ্ছে, তাই না? শারমিন রাজের সাথে সংসার করার জন্য রাজকে একটা সুযোগও দিয়েছে। সো এই সুযোগটা রাজের জায়গা থেকে তো লুফে নেওয়া উচিত, ভালো মতো একটা ভিত্তি করা উচিত। শারমিনকে এমন কিছু দেখানো উচিত যে দেখো শারমিন, আমি ভালো হয়েছি। আচ্ছা, একটা মেয়ের সাথে যখন আপনি অন্যায় করবেন না, ওই মেয়েটার সংসার ভেঙে চলে যেতে চাইবে, পরবর্তীতে আপনি যখন তাকে কনভিন্স করে তাকে আবার নিয়ে আসবেন, সে মেয়েটা অবশ্যই কিছু শর্ত জুড়ে দিবে, যে বলতে পারে আমার সাথে এটা করা যাবে না, ওটা করা যাবে না। এখন আপনি যদি শুরু থেকেই আবারও সেই দাপট নিয়ে থাকেন, সেটা তো হবে না। আপনাকে দেখাতে হবে, প্রোডাক্ট করে দেখাতে হবে যে হ্যাঁ, আচ্ছা দেখো আমার মধ্যে ফ্রুটফুল কিছু কাজ হচ্ছে, দেখো আমি এটা করতে পারছি, আমি আগের মতো নেই। আপনাকে এরকম ভালো কিছু প্রোডাকশন করে দেখাতে হবে তার সামনে। যদি আপনি এরকম দেখাতে না পারেন, সেটা আপনাকে বিলিভ করতে পারবে না। বিলিভ কখনো কেউ কাউকে এমনি এমনি করে না, এটাকে সবসময় আমি বলি আর্ন করে নিতে হয় দর্শক। এই যে আমি যে এত বছর ভিডিও দিচ্ছি, আমি কিন্তু জাস্ট কথা বলেছি, আপনারা বিশ্বাস করেছেন, নেভার এভার। আমার যতই ভালোবাসার দর্শক থাকুন না কেন, আমি আপনাদের বলছি, আমার কাছে থেকে মোস্ট হার্ট পাওয়া যারা আপুরা আছেন তাদের কথা বলছি, কেউ কিন্তু আমি বললাম আর বিশ্বাস করেছেন এমনটা কিন্তু না। আমি জীবনে এটা বিলিভ করি না। আমি টানা লম্বা সময় ভিডিও দিয়েছি, আপনারা হয়তো 1টা 2টা 3টা 4টা 10টা ভিডিও দেখেছেন এবং পরবর্তীতে সেটার কনসিকুয়েন্স দেখেছেন। যখন ওটার ফেট বুঝতে পেরেছেন, আচ্ছা যেটা বলেছে সেটা তো আসলে ঠিক হয়েছে, তখন কিন্তু আমি আপনাদের বিলিফটা আর্ন করতে পেরেছি। অর্থাৎ একটা বিলিফ কখনো কেউ কেউ এমনি এমনি করে না, যত আপনি ভালোবাসার পাত্র বা পাত্রী হন না কেন, বিলিফটা মানুষকে সবসময় আর্ন করে নিতে হয়, অর্জন করে নিতে হয়। সো রাজ কিন্তু সেটা করতে পারছে না, বরং রাজ আরও পানি ঘোলা করছে। কিভাবে করে? আমরা সবাই একটা জিনিস কিন্তু বলেছি, একটা জিনিস একদম হাইপোথিসিস এস্টাবলিশ করা আছে যে রাজ ভাই লোভী মানুষ, রাজ লোভী ছেলে। এই কথাটাতে আসলে ওই 2 আর 2 যোগ করলে যেমন 4 হয়, সেম কোনোভাবে আপনারা এটাকে মিথ্যা প্রমাণ করতে পারবেনই না যে রাজ লোভী ছেলে না। এটা আসলে কোনোভাবেই মিথ্যা প্রমাণ করা যাবে না। যদি কেউ মিথ্যা প্রমাণ করে তাহলে বুঝতে হবে ভাই, তাহলে 2 আর 2 যোগ করলে 5 হয়, সেদিন থেকে বুঝতে হবে 2 আর 2 মানে 5, কোনোদিন 4 হবে না, যেদিন থেকে রাজ ভালো ছেলে হবে।
কেন বললাম এই কথাটা? আচ্ছা, দেখুন, রাজের সাথে শারমিন এখন সংসার শুরু করেছে। রাজের উচিত কি? তার সাথে ভালোভাবে চলা, ভালো কিছু করা, যেগুলো আগে করেছে সেগুলো না করা। রাজকে দেখুন তো কী করছে। এই যে গত পরশু দিন রাজ ইমোশনাল হয়ে আবার একটা ভিডিও দিল। এটা কি ইমোশনাল বলা যাবে না, এটাকে চতুরতা বলতে হবে। রাজ এখন ইউটিউব চালানো শিখে গেছে, খুব মাতব্বর হয়ে গেছে সে এখন। কারণ সে বুঝে গেছে আসলে সামান্য ভ্লগিংয়ে খুব একটা ভালো ভিউ হয় না। যখন পারিবারিক কলহ নিয়ে কথাবার্তা বলবো, যখন পারিবারিক ইন্টারনাল বিষয়গুলি নিয়ে আমি কথাবার্তা বলবো, তখন সেই ভিডিওগুলো খুব সুন্দর হবে। সুন্দর হবে না, আসলে দর্শকদেরকে আমি এন্টারটেইন করতে পারবো, এটার কারণে ভিউ ভালো হবে, ডলার আসবে, ডলার। রাজের কাছে এখন ডলারটাই প্রায়োরিটি বেশি পাচ্ছে। আসলে কি, একটা জিনিস আমি আপনাদেরকে বোঝাই, বোঝার চেষ্টা করবেন আশা করি। ধরুন একটা মানুষ অনেক গরিব। আচ্ছা, গরিব নিয়ে কথা বলবো না দর্শক, কারণ এটা একটা সেন্সিটিভ ইস্যু। আমি চাই না কারো মনে কোনো আঘাত দিয়ে কথা বলতে, এগুলো একটু মেনটেন করা উচিত। সো উদাহরণটা আসলে খুব সহজভাবেই দিই। ধরুন একটা প্রবাদ বাক্য আমরা ছোটোকাল থেকে শুনে আসছি যে অল্প জলের মাছ গভীর জলে পড়লে কিন্তু বেশি লাফালাফি করে, তাই না? খুব বেশি লাফালাফি করে, কারণ সে কন্ট্রোল করতে পারে না। আপনারা খেয়াল করে দেখবেন, পুঁটি মাছ কিন্তু পুকুরে বা চাষেই বানায়, পুঁটি মাছ কিন্তু কোনো সাগরে হয় না। কারণ সে এত বড় পানি পেলে সেখানে সাঁতরাতে পারবে না, সে সক্ষমতা তার ভেতরে নেই। আবার একটা তিমি মাছ, এত বড় মাছ, তাকে পুকুরে আপনি সাইজ মতো বসাতেই পারবেন না, সে ঢুকবেই না ওর ভিতরে। তো এক একটা জায়গার এক একটা সাইট আছে যে কে কোন জায়গার জন্য তৈরি হয়েছে। সো রাজ আসলে ইউটিউবের জন্য না। রাজ আসলে কোনো কর্মজীবী ছেলে না, সে একটা বেকার ছেলে, খুবই চতুর ছেলে, যে কোনোদিন টাকার মুখ দেখেনি। তো এখন যখন সে ইউটিউবে এসেছে, সে ইউটিউবে এসে লক্ষ টাকার মুখ দেখেছে। কোনোদিন রাজ 1 লক্ষ টাকা হাতে ধরেই দেখেনি। কথা বুঝবেন দর্শক, 1 লক্ষ টাকা ধরেই দেখেনি রাজ কোনোদিন। তো সেই ছেলে যখন এবার ইউটিউব থেকে দেখছে তার বউ 3-4 মাসে 13 লক্ষ টাকা কামিয়েছে, মানে প্রতি মাসে গড়ে 3-4 লাখ টাকা, রাজের তো অবশ্যই মাথা খারাপ হয়ে যাবে। তো রাজ বুঝতে পেরেছে ইউটিউবে কত টাকা আসে, এবং রাজ নিজেও টাকা কামাই করছে, এবং সে দেখেছে একটা জিনিস, যত বেশি ভিউ তত বেশি ডলার। এবং সে আরও একটা জিনিস বেশি খেয়াল করেছে, যখন সে ভ্লগ দেয় তার ভিউ হয় 10,000, কিন্তু যখন সে পারিবারিক বিষয় নিয়ে কথা বলে তার ভিউ হয় 1 লাখ। তার মানে 1 লাখ ভিউ মানেই প্রতি হাজারে $1, মানে 1 লাখ ভিউতে $100, মানে একটা ভিডিও দিয়ে তার 10,000 টাকা আসছে। সো রাজ বুঝে গেছে তার কী করলে টাকা বেশি আসবে। তো অবশ্যই সে কিন্তু এটাই চাবে তার টাকা আর্ন করার জন্য, কারণ সেখানে ভিডিও দিচ্ছে টাকার জন্য। এবং রিসেন্টলি রাজ কিন্তু টানা অনেকগুলো ভিডিও দিয়েছে পারিবারিক ইস্যু নিয়ে, এবং লক্ষ লক্ষ টাকা কিন্তু কামাই করে ফেলেছে ইতিমধ্যে সে। তো রাজের যেটা হচ্ছে দর্শক, এখন পুরোপুরিভাবে লোভে ধরে গেছে। আমি এখন মেন কথাগুলো বলি, খেয়াল করে দেখুন। রাজের এখন উদ্দেশ্য কি? উদ্দেশ্য থাকা উচিত কি? শারমিনের সাথে সংসার করা। শারমিনেরও তো একটা চ্যানেল আছে, রাজেরও চ্যানেল আছে, দুজনেই ভিডিও দিচ্ছে। কিন্তু রাজ কী করছে দেখবেন, সে এখনও শারমিনকে নিয়ে কথা বলছে, শারমিনদেরকে নিয়ে কাউন্টার দিচ্ছে, হ্যাঁ, নিজেকে সাফাই গাচ্ছে। দেখবেন সে গত পরশুদিন যে ভিডিওটা দিয়েছে, সেটা কি আসলে তার সাথে কোনোভাবে যায়? কোনোভাবে কিন্তু যায় না। সে আমাকে যেভাবে টেক্সট করেছে, এটা কি কোনোভাবে যায়? হ্যাঁ, যেটা হোক, সত্য মিথ্যা যাই হোক, সে তখন সংসারে মনোযোগ দিবে। সে কেন এখন রোস্টিং করতে বসে? তার মানে সে এখনও ভিউ চাচ্ছে, সে সংসারের প্রতি মনোযোগী না। শারমিনকে দেখুন তো, যেদিন থেকে সব কিছু সালিশ বিচার হলো, তারপরে শারমিন এখন পর্যন্ত রাজের বিরুদ্ধে সিঙ্গেল একটা শব্দ বলেছে কিনা? হ্যাঁ, শারমিন অনেকগুলো ভিডিও দিয়েছে, সেও পারিবারিক ভিডিও দিয়েছে, বাপ্পির মাকে নিয়ে ভিডিও দিয়েছে, দ্যাটস অল রাইট। ভিডিও দিয়েছে সে তার নিজের অক্ষমতাকে নিয়ে, অল রাইট। সে তার মন খারাপ নিয়ে ভিডিও দিয়েছে, অল রাইট। বাট সে রাজকে নিয়ে একটা খারাপ কথা বলেছে বলুন তো, কেউ দেখাতে পারবেন না। কিন্তু রাজ, সে কিন্তু এখনও তাকে নিয়ে সাফাই দিয়ে যাচ্ছে, এবং ইনডিরেক্টলি তাদের পরিবারের বদনাম করছে। সো এই যে রাজ যে কাজটা করছে, এতে করে কি পরিবেশ ঘোলা হবে নাকি আর পরিষ্কার হবে? পরিবেশ কিন্তু ঘোলা হবে। কিন্তু রাজ এই কাজগুলো করছে কেন? তার ইউটিউবের ভিউর জন্য, তার চ্যানেলের জন্য। সো একজন মানুষ একটা কথা বলেছে, কথাটা আসলে খুবই সুন্দর। সেটা হচ্ছে গিয়ে, আপনারা খেয়াল করে দেখবেন, রাজের কাছে এখন ইউটিউবটা হয়ে গেছে নেশার মতো, একটা সিগারেটের নিকোটিনের মতো, ঠিক আছে? নেশাটা সে ছাড়তে পারছে না, কিন্তু এই নেশাটা তাকে একদিন ধ্বংস করে দিবে। সে ইউটিউবের এখন নেশাতে পড়ে গেছে। দেখুন, রাজ এখন চাইলে কিন্তু সংসার ঠিকমতো করতে পারে, কিন্তু সে তার লোভের জন্য সেটা করতে পারছে না, এবং রাজ এটার মাধ্যমে তার অধপতন ডেকে আনবে। শারমিন আজকে 1 দিন 2 দিন 3 দিন পরে কিন্তু সে আর সুযোগ দিবে না। সো রাজের বিষয়ে এখন কথা বলতে চাই। রাজ এই কাজগুলো করেছে, আমরা সবাই জানি। এখন রাজের বড় ভাই আবার এসেছে মাঝখান থেকে। রাজের বড় ভাই এসে কিছু কথাবার্তা বলতে এসেছে। গতকালকে পারভেজ ভিডিও দিয়েছিল, সেখানে রাজের বড় ভাই কিছু কথা বলেছে। চলুন সে কথাগুলোকে দেখে আসা যাক। এই যে দর্শক, এটা হচ্ছে কি রাজের বড় ভাই যে কমেন্টগুলো করেছে, এটা রাজের বড় ভাইয়ের কমেন্ট। তো তিনি কি বলেছে দেখুন, বলেছে
বিলাল ভারত আর তার ফ্যামিলিগত কথা নিয়ে টানাটানি করছে, যার কারণে সে কথাটা বিচারের দিন হয়তো বা বলেছে। ভাই, খালি রাজবাড়ি স্টপ করলে চলবে না, শারমিনকে স্টপ করতে হবে। যেহেতু 5 জন মিলে বিচার করে দিয়েছে, সেই ক্ষেত্রে দোনোজনেরই চুপ থাকা দরকার, কিছুদিন একসাথে সংসার করা দরকার, তারপরে কি হয় না হয় 5 জনকে জানানো দরকার, ঠিক না? সুতরাং আপনারা যারা যারা আছেন সবাই মিলে তাদেরকে বুঝান, একসাথে সংসার করার জন্য উৎসাহ করুন। আর রাত যেহেতু 1 তারিখ চলে আসবে ঢাকায়, ব্যাক করবে, তাহলে তাদেরকে বুঝান একসাথে যাতে সংসারটা করে, বাকিটা আল্লাহর উপর ছেড়ে দেন। পরবর্তীতে আরও বলেছেন, এখন ভাই যা হওয়ার তা তো হয়ে গেছে, 5 জন মিলে বিচার হয়েছে, ঠিক আছে, দুজনে অফলাইনের মাধ্যমে ডাইরেক্ট ফোন দিয়ে দুজনেরই বোঝাইতে হইব যে তারা যাতে এক হয়ে যায়, সংসারটা করে বাকিটা আল্লাহ মামুদের হাতে, আল্লাহ পাক ভালো জানে কি হইব না হইব। তবে আমাদের সবার বোঝানো উচিত, তাদেরকে এভাবে ইউটিউবের মাধ্যমে বললে তো আর হইব না, সরাসরি ফোনের মাধ্যমে কথা বলতে হইব যে ভাই যাওয়ার হয়েছে, তোমরা আর এটা বাড়াবাড়ি করো না, সংসারটা করে খাও। বিল্লালকে বোঝান ঠিক আছে, সে যাতে সংসারটা মিল করে দেওয়ার চেষ্টা করে, নাহলে শুধু শুধু ঝগড়াটা আরও আগে বাড়বে, পিছিয়ে আর বাড়বে না, ঠিক না? তিনি আরও বলেছেন, ভাই শুধু ভিডিও কইরো তো আর দুইটা ফ্যামিলি মিলে যাবে না, দোনোটা ফ্যামিলির সাথে ফোনে যোগাযোগ করে বা সরাসরি কন্ট্যাক্ট করে বুঝিয়ে মিলিয়ে দিতে হইব, ঠিক না? সুতরাং কন্ট্যাক্ট করে মিলে দেওয়ার চেষ্টা করেন, তাহলে ভালো হবে এই ভিডিওর মাধ্যমে না জানাইয়া। এখন সর্বশেষ কথা হলো যে আমরা সবাই চাই তাদের সংসারটা যাতে এক হয়ে যায়, তারা যাতে মিলে যায়, সংসারটা করে খায়, দ্যাটস অল। আচ্ছা ঠিক আছে, এখন আমি আপনার কথায় আসি। আচ্ছা ভাই, রাজ বলেছিল আপনি নাকি অনেক ফাটাফাটি চাকরি করেন, বড় লোকস, হ্যাঁ, আপনি নাকি শারমিন রাজের বিয়ের সম্বন্ধে আসেনি, নেই, আপনার প্রয়োজনই পড়েনি, আপনি নাকি এই সমস্ত ইউটিউবারদেরকে কোনো দাম দেন না, আপনার কোনো মূল্য নাই, ঠিক আছে? সো এখন কেন এই সমস্ত জায়গাতে কমেন্ট করতে আসছেন? তারা তো গরিব, তারা তো আনকালচার, আনসোশ্যাল, আপনি এখানে কেন কমেন্ট করছেন? আপনার ভাড়াবার্তিকতা আছে না, আপনারা বাণিজ্যত আছে না, আপনার একটা ওয়েট আছে না, আপনি এখানে কেন আসছেন কথা বলতে? আপনি বা কেন কমেন্ট করছেন? আপনার যদি জানানোর হয়, আপনি যেমন একটা উপদেশ দিলেন সুন্দরভাবে, ডাইরেক্ট ফোনে যোগাযোগ করেন, তাহলে আপনিও ডাইরেক্ট ফোন দিন ওনাকে, আচ্ছা ভাই ইউটিউবে বলার কি দরকার আছে খুব একটা, চলুন না আমরা ডাইরেক্ট তাদেরকে মিলিয়ে দিই। আপনি বা কেন কমেন্ট করতে যাচ্ছেন? তারা নলে ঘু খাচ্ছে, আপনি কি ঘু খাবেন তাই বলে? আপনার কেন কমেন্ট করতে হলো? আপনি কেন অনলাইনে যোগাযোগ করছেন? আপনার কাছে তো ফোন আছে, ফোন নাম্বার আছে, আপনি কল করুন। আপনি কেন কল করছেন না? যাকে যে পরামর্শ দিচ্ছেন আপনাকে তো সেটা মানতে হবে। আচ্ছা, নেক্সট কথা, রাজের বাবা মার মানে তাদের বিষয়ে আপনাদের কাছ থেকে শুনেছিলাম আপনাদের এখানে টাকা পয়সা আছে, রাজের বাবা মাকে আপনি দেখবেন, হ্যাঁ, রাজের এই সেই কত কিছু পিড়ে শুনেছিলাম। এখন কেন আপনি আপনার বাবা মাকে রাখতে পারছেন না? আপনার বাবা মাকে কেন আপনি ঘর থেকে বের করে দিয়েছেন? যদিও এখন এটা অস্বীকার করবেন, বের করে দিয়েছেন এটা বলবেন না, বলবেন রাজ তার কাছে রাখছে, কিন্তু রাজের কাছে তো তার বাবা মা থাকার কথা ছিল না। আপনার তো অনেক টাকা পয়সা আছে, আপনি নাকি পালবেন বলেছিলেন, এখন কি টাকায় ঘাটতি পড়েছে? তাই নাকি ভাই? মনে হয় বাপ মাকে পালার জন্য এখন আপনার টাকা পয়সার অভাব পড়েছে, তাহলে কেন আপনি আপনার বাপ মাকে এখন রাজের কাছে শিফট করে দিলেন? সো কথা বলতে গেলে না আপনাদের সম্পর্কে গোমর অনেক কিছু বের হয়ে যাবে। সো সে সমস্ত দিকে না যাই। সো রাজের আসলে চুপ থাকা উচিত, কারণ রাজের আসলে বিয়ে কি 2টা না 4টা, এটাও কিন্তু আসলে সন্দেহজনক। কোনো একটা জায়গা থেকে শুনেছি আসলে, যদি এটা বাস্তবতা আসলে আমরা নিজেরাও জানি না কতটুকু সত্য মিথ্যা, একটা কথার টোনে মানুষ অনেকে অনেক কিছু বলতে পারে, 1 বিয়ে 2 বিয়ে 3 বিয়ে 4 বিয়ে। সো সেটা আসলে ধরছি না যে রাজের কয় বিয়ে, কিন্তু আসলে রাজের পিছনের গল্প শুরু হলে কিন্তু আর শেষ হবে না। রাজকে বুঝতে হবে তার কিন্তু ইতিহাস ভালো না, তার যে ইতিহাস খারাপ এটা রাজ নিজে ভালোভাবে জানো। সো রাজের এখানে আরও চুপ থাকা উচিত। সে যে গলাবাজি করছে, সে বুঝতে পারছে না সে কাদের সাথে কথা বলছে। রাজ কিন্তু নতুন এসেছে, আমি রোস্টিং করি আজকে 6 বছর ধরে। আজকে এই রোস্টিংয়ের মাধ্যমে কতগুলো মুখোশ উন্মোচন হয়েছে একটাবার ভেবে দেখুন। রাজকে বলবো সে জায়গায় আপনি কিন্তু সরপুটি মাছও না, আপনি পুঁটি মাছ, আপনি পুঁটি মাছের বাচ্চা, আপনি বড় মাছও না। বড় বড় রাঘব বল পর্যন্ত এখানে ফেসে গেছে, আর সে জায়গায় আপনি একটা পুঁটি মাছ হয়ে যদি এরকম চিংড়ি মাছের মতো লাফালাফি করেন, হবে না তো ভাই। আপনাকে এখন ঠান্ডা হতে হবে। আপনি অন্যায় করেছেন, আপনি কালার্ড হয়েছেন, আপনাকে এখন মাফ চাইতে হবে, তাহলে চুপ থাকতে হবে, বেশি রং ঘোলা করতে পারবেন না। এখানে রাজের ভাইকে আমি কিছু কথা বলতে চাই। রাজের ভাই বলছে ভাই এখানে না বললে তাদেরকে চেষ্টা করুন মিলিয়ে দিতে, বিল্লালকে না বলুন। প্রথমত আমি আপনার কথা বলতে চাই, বিল্লাল আপনার কি হয়? আপনার ভাইয়ের শ্বশুরবাড়ির আত্মীয় হয়, আপনি বিল্লালকে বিল্লাল বলছেন কেন? হয়তো এটা কেউ দোষে ধরবে না, আমি ধরবো। আপনি পারভেজকে যদি ভাই বলতে পারেন, ভাই এটা ওইটা, আপনি বিল্লালকে বিল্লাল কেন বলছেন? এই রাইটস তো আপনার নেই, আপনাকে বিল্লাল ভাই বলতে হবে। এই যে বিল্লাল বিল্লাল করছেন না, এটা দিয়ে আপনি আপনার পরিচয় দিয়ে দিচ্ছেন যে আপনারা কোন লেভেলের, কোন সোসাইটির।
আপনাকে বিল্লাল ভাই বলতে হবে। আপনি যদি বিল্লাল বলেন তাহলে তাকে বলতে হবে পারভেজ। পারভেজ শুনেন, এটাকে এরকম এরকম করতে হবে। আপনি তাকে ভাই সম্বোধন করলে আপনাকে বিল্লালকেও বিল্লাল ভাই সম্বোধন করতে হবে, ঠিক আছে? সেগুলো হচ্ছে কি আসলে রাবিশ টাইপের কথাবার্তা, যে বিল্লাল বিল্লাল করছেন। বিল্লাল হয়তো একটা অসুস্থতায় ভুগছে, কিন্তু তার বয়স কিন্তু ওই পরিবার সব থেকে বড়। ওই পরিবারের বড় ভাই হচ্ছে বিল্লাল, ঠিক আছে? রাজ তো বিল্লালের হাঁটু সমান বয়স না। তো সেই জায়গায় আপনি বিল্লালকে বিল্লাল বিল্লাল করে বেড়াচ্ছেন। বিল্লাল কি আপনার শালা লাগে? ওকে ভাই বলতে শিখুন আগে, ঠিক আছে? তো যাই হোক, এটা আমার কাছে ম্যানারলেস কাজ মনে হয়েছে যে বিল্লাল বিল্লাল করছে, ওদিকে পারভেজকে ভাই বলছে। অবশ্যই বিল্লালকে ভাই বলতেই হবে তাহলে। সেই ক্ষেত্রে ভাই বললে দুজনকে ভাই বলবে, নাহলে দুজনকে নাম ধরে ডাকবে। তো সেই ক্ষেত্রে রাজের ভাইকে এটা বলতে যাবো, আপনি এত বড় বড় করে বারবার বলছেন বিল্লালকে এটা করতে বলুন, ওটাকে থামাতে বলুন। আচ্ছা ভাই, বিল্লাল রিসেন্টলি কি বলেছে? আমি তো বিল্লাল, শারমিন কাউকে রিসেন্টলি রাজের বিরুদ্ধে কোনো কথা বলতে দেখছি না। তারা তো সবাই থেমে গেছে। বিল্লালের চ্যানেলে যান, আমি নিজে খুঁজেছি। বিল্লাল রিসেন্টলি যেদিন থেকে সব কিছু সালিশ বিচার হয়েছে সেদিন থেকে বিল্লাল কিছু বলেনি আপনার ভাইয়ের বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে কিছুই বলেনি। কারণ শারমিনের আদেশ আছে, শারমিন বিল্লাল তারা কেউ কিছু বলছে না। বরং আজকে দেখলাম বিল্লাল আপনার বাবা মাকে ইলিশ মাছ কত কিছু রান্না করে খাইয়েছে। আর কি চান আপনারা? কি চান আসলে? আপনারা ছোট জলের মাছ বেশি মানে বড় জলে পড়েছেন। তো জীবনে তো 5,000 টাকা বেশি জীবনে চোখে দেখেননি, 5,000 টাকার নোটে বেশি জীবনে চোখে দেখেননি। সেই জায়গায় এত লক্ষ টাকার মুখ দেখেছেন তো, এই জন্য আপনাদের মুখে বুলি ফুটেছে। লোভ ধরে সে রাখতে পারছেন না, সামলাতে পারছেন না। পুরো লোভী পরিবার। আপনার বাপ মা থেকে শুরু করে আপনারা ভাই, প্রত্যেকটা লোভী। আপনারা এক একটা প্রত্যেকটা লোভী। এখন টাকার মুখ দেখেছেন তো, এর জন্য মুখের বুলি ফুটছে। কিছুদিন আগে তো বলেছিলেন রাজের বিয়েতে তো আপনারা আসেননি, এখন কেন বুলি ফুটছে? এখন কেন রাজের সংসারে কথা বলতে আসছেন? এই অধিকার আপনার নেই। যেহেতু বিয়েতে আসেননি, সেক্ষেত্রে এই বিষয়ে কথা বলতে পারেন না। স্ট্রেট ফরওয়ার্ড কথা, ঠিক আছে? সো এখানে রাজের ভাই বারবার করে বলছে তাদেরকে মিলিয়ে দিন। মিলে দিবে কিভাবে? আপনার ভাই তো থামে না, আপনার ভাই তো লোভী। কি জন্ম দিয়েছে আপনার বাপ মা? একটা ছেলে টাকার জন্য এরকম মরিয়া হতে পারে? আসলে মরিয়া হবে না কেন? যার আগে একটা মানে কি বলবো, আসলে একটা আন্ডারওয়্যার কেনার সামর্থ্য নেই, সে তো এখন এরকম করবেই এত টাকার মুখ দেখার পরে। সে তো পাগল প্রায় হবেই। এটা শারমিনের বোঝা হচ্ছিল। শারমিন চরম জঘন্য একটা কাজ করেছে এরকম ছেলেকে বিয়ে করে। এটা সম্পূর্ণভাবে শারমিনের দোষ। শারমিন জেনে শুনে কেরকম এরকম একটা ছোট লোক পরিবারে বিয়ে করেছে। হ্যাঁ, শারমিন যে সোসাইটি বিলং করে হয়তো সে ওইরকমই বিয়ে করতো, কিন্তু রাজ কি বিয়ে করেছে? যেরকম লোভী একটা ছেলে এত কিছু জানতো যখন, বিয়ের আগে তো রাস্তার পরিচয় দিয়ে দিয়েছিল। শোনেন, রোস্টাররা যখন রোস্টিং করে ঘাস খেয়ে করে না, অ্যাটলিস্ট আমি করি না। যখন কাউকে ধরি ভালো মতো কিন্তু ধরি। তো রাজকে নিয়ে যখন এতগুলো দোষ দিচ্ছিলাম, তখনই বোঝা হচ্ছিল যে এই বিয়েটা ভালো হবে না। দরকার আজীবন কুমারই থাকি, যদি আপনি কুমারই না দরকার বিয়ে না করে থাকেন। কিন্তু রাজকে বিয়ে করে এখন কি মানসিকভাবে শান্তিতে আছেন? এর থেকে ব্যাচেলার লাইফে শান্তিতে ছিলেন, খেয়াল করে দেখবেন, ঠিক আছে? মারধর খাওয়া লাগতো না, স্বাধীনভাবে বাঁচতে পারতেন। এখন একটা থেকে বিয়ে করে ফেসে গেছেন। দরকার কি ছিল রাজের মতো এরকম ছেলেকে বিয়ে করা? তো যাই হোক, রাজের বড় ভাই এখন এসেছে মাতবর হতে, মাতবর শাস্তে, ঠিক আছে? আসলে পুরো পরিবারটা হচ্ছে ধান্দাল পরিবার, 420 পরিবার। আসলে রাজকে নিয়ে এতগুলো কথা বলার কারণ আছে, একটাই কথা। এখন তবে সব কিছু ছেড়ে দিয়েছে, সবাই সব কিছু মিলানোর চেষ্টা করছে। তাহলে রাজ এখন বারবার খালি পুশ করছে কেন? বারবার খোঁচা দিচ্ছে শারমিনের পরিবারকে কেন? রাজকে খেলে এটাই চায় যে এরকম পারিবারিক বিষয় নিয়ে কথা বলবো, ভিউ হবে। তার মানে সে বুঝেই দিল যে তার মোটিভটা কি। এই সমস্ত বিষয় নিয়ে কথা বলবে যেন তার ভিউ হয়। মানে রাস্তার অবস্থা চিনিয়ে দিচ্ছে সে কি চাচ্ছে। আসলে সে সংসার করতে চায় না, সে ইউটিউবের ভিউ চায়, ঠিক আছে? সো রাজ বুঝিয়ে দিয়েছে তার উদ্দেশ্যটা কি। সো এর বাইরে বোঝার কিছু নেই। শারমিনের দিকে আসি দর্শক। শারমিনের বাচ্চা কাছে নিয়ে কিছু কথা বলতে হবে। একটা কনফিউশন তৈরি হয়েছে। সেই কনফিউশন আসলে আমি শারমিন আমাকে বলেও নি, আমি জানিও না। বাট কিছু সাইকোলজি থেকে যেটা দিয়ে আসলে খুব ইজিলি বলে দেওয়া যায়। এটা আসলে এত পেঁচানোর কিছু ছিল বলে আমার মনে হয় না। সেটা হচ্ছে শারমিনের মা আর অনেক মাস আগে, অনেক আগে নাকি একটা কথা বলেছিল যে শারমিনের বাচ্চা হয়েছিল, কিন্তু সেটা নাকি মিসক্যারেজ হয়ে গেছে, ঠিক আছে? মিসক্যারেজ হয়ে গেছে। তো যার কারণে আসলে শারমিন আসলে মা হয়নি আর কি, তার বাচ্চাটা জন্ম দিতে পারেনি। তার মানে এখানে বলা হয়েছিল যে এটা আনফর্চুনেট একটা ওয়ে ছিল, শারমিনের বাচ্চাটা নষ্ট হয়ে গিয়েছিল। এটা শারমিনের মা বলেছিল, কথা বুঝবেন। আর শারমিন গতকালকে যখন তার বাচ্চা কাচ্চার বিষয় নিয়ে ভিডিও দিল, সেখানে সে কিছু কথা বলেছে যে তার বিয়ের পরে তার জাগের ঘর ছিল, সেখানে সে বাচ্চা কনসিভ করেছিল, কিন্তু আসলে কোনো একটা কারণে পারিবারিক ইস্যুতে রাখতে না চাওয়া সমস্যার কারণে সে বাচ্চাটা শারমিন অ্যাবর্শন করায়। অ্যাবর্শন মানে বুঝেছেন দর্শক, সবাই জানেন, মানে নষ্ট করেছে আসলে। তো এখানে মানুষ দুই রকম কথা বলেছে। শারমিনের মা বলেছিল মিসক্যারেজ, শারমিন বলেছিল অ্যাবর্শন। এই যে দুজনের কথা যে মিল হয়নি, এই জন্য সবাই বলছেন শারমিনরা মিথ্যা কথা বলেছে। আচ্ছা দর্শক, এখানে মিথ্যা কথার কিছু নাই। এখন সব কিছু ফাঁস হয়ে গেছে।
রাজ জিনিসটাকে খারাপভাবে প্রচার করেছে যে শারমিন জীবনে মা হতে পারবে না, এটা একটা খারাপ কথা বলেছিল রাজ। রাজ আগের কথা পরের কথা না বলে মাঝখান থেকে একটা কথা টেনে বলছে যে শারমিন জীবনে মা হতে পারবে না। তো শারমিন তার জায়গাতে যেটা দাগ লেগেছে সে কলঙ্কের দাগটাকে ঠিক করার জন্য ভিডিওটা দিয়েছে, সেটা নিয়ে আমি একটু পরে আসছি। বাট আগে কনফিউশনটা ক্লিয়ার করে নিই যে শারমিনের মা বলেছে মিসক্যারেজ, ও বলেছে অ্যাবর্শন, তাহলে কোনটা বিশ্বাস করবো, নাকি দুজনই মিথ্যা কথা বলছে? এটা যারা ভাবছেন তাদের জন্য বলি, আপনারা কবে থেকে জানেন যে শারমিন জীবনে মা হতে পারবে না? যেদিন থেকে রাজ বলেছে। এর আগে জীবনে জানতেন খেয়াল করে দেখুন। আমি তারকাদের গল্প কিন্তু আর অনেক আগে একবার বলেছিলাম, শারমিনের যখন সংসারটা আগেরটা ভেঙেছিল সেখানে বাচ্চা কাচ্চার একটা ইস্যু ছিল, বাট আমি ক্লিয়ার করে বলিনি, কারণ আমি চাই না কারোর সম্পর্কে এরকম একটা মতবাদ দিতে। আমি স্কিপ করে গেছিলাম, মানে একটু আইডিয়া দিয়েছিলাম। এগুলো আমি মেনটেন করার চেষ্টা করি, কারণ যতদিন না শারমিন নিজের থেকে এগুলো বলবে, আমি একটা মেয়ের এইভাবে করে বলে অপমান করতে পারবো না, সে যত শত্রুই হোক না কেন আমার। সো আমি সেটা বলিনি, আমি জাস্ট ক্লু দিয়েছিলাম, যার যেটা বোঝার সেটা সে বুঝে নিয়েছিল। আচ্ছা, সো এখন যেহেতু রাজ ডিরেক্টলি বলে দিয়েছে শারমিনের জামা হয়েছে, শারমিন জীবনে মা হতে পারবে না, সো এখন তো সবাই সব কিছু জানে, সবার কাছে সব কিছু ওপেন, আরও খারাপভাবে ওপেন হয়েছে। তো এখন কিন্তু শারমিনের কাছে এই জিনিসটা নিয়ে কথা বলতে বা ওপেনলি সব কিছু জানাতে আর কোনো সমস্যা নেই, কারণ রাজ তো সব কিছু, ধরুন রাজ শারমিনের সব কিছু খুলেই দিয়েছে। সো এখন যদি শারমিন নিজের থেকে সব কিছু ভদ্রভাবে খুলে, দোষের তো কিছু নেই। সো এটাই বুঝাতে চাইলাম, মানে রাজ খারাপভাবে একটা জিনিস কিনেছে, এখন শারমিন সেটাকে সব কিছু খোলাসা করতে এসেছে। বা রাজ যদি কথা না বলতো, শারমিন জীবনে কিন্তু এগুলো খোলাসা করতো না, কারণ এগুলো ইউটিউবে বলার কিছু নেই, আমি মনে করি যেটা। কিন্তু যেহেতু একটা কনফিউশন হয়েছে যে শারমিনের মা বলেছে মিসক্যারেজ আর শারমিন বলছে অ্যাবর্শন, দুজন দুরকম কথা বললো কেন? খুব ইজি একটা অ্যান্সার দর্শক। আমরা শারমিনের বাচ্চা হওয়ার বিষয়টা সম্পর্কে অবগত হয়েছিলাম রাজের ভিডিওর মাধ্যমে, বাট এর আগে কিন্তু এগুলো জানতাম না। তো সেই ক্ষেত্রে শারমিনের মা কি প্রথম দিনে এসে বলবে আমার মেয়ে বাচ্চা নষ্ট করেছে? জীবনে বলবে? একটা মা জীবনে এই সমস্ত কথাবার্তা বলে? ধরুন এটাই তো বাস্তব, বাট এটা কি জীবনে বলবে? এটা তো আসলে বললে তো সবাই গালিগালাজ করবে যে কেন করেছে, কি সমস্যা, কেন নষ্ট করলো, সবাই সব ধরনের প্রশ্ন করবে। এতগুলো প্রশ্নের উত্তর দেওয়ার থেকে এটা কি ভালো না? যেহেতু বাচ্চাটা হয়নি, নষ্ট করা হোক আর যাই হোক, যেহেতু বাচ্চাটা আর হয়নি, সে একটুকে বলে দিই হ্যাঁ কনসিভ করেছিল বাট মিসক্যারেজ হয়ে গেছে, এই কথাটা বললে হবে কি? পাল্টা কোনো কোশ্চেন আর কি আপনারা করতে পারবেন না তাদেরকে, কেন? কারণ মিসক্যারেজ তো হতেই পারে, এটা ন্যাচারাল ওয়ে, হতেই পারে, তার কোনো কথা থাকে না। বাট এই কথা দিয়ে একটা জিনিস তো আমার বলা হয়ে গেল যে হ্যাঁ শারমিন মা হয়েছিল কোনো একবার, বাট সেটা হয়তো ধরে রাখতে পারিনি। সো এটা একটা বুদ্ধি যে আমি যদি অ্যাবর্শনের কথাটা বলি এটা খারাপ দিকে যাবে, এই জন্য শারমিনের মা ওই সময়তে যেহেতু আপনারা সব কিছু জানতেন না, এই জন্য ডিরেক্টলি অ্যাবর্শনের কথাটা না বলে মিসক্যারেজ বলেছে, যাতে করে এটা বেশি ঘোলা না হয়। কিন্তু এখন যেহেতু রাজ এটাকে খারাপভাবে প্রচার করে দিয়েছে, সো এখন শারমিন আসল সত্যটা বলতে শুরু করেছে যে হ্যাঁ আমার অ্যাবর্শন করেছিলাম। সো এই হচ্ছে কি ঘটনা। অরিজিনালি যে সত্য কথা বলছে সেটা শারমিন বলছে অ্যাবর্শন করেছিল, আর শারমিনের মা যেটা বলেছিল সেটা সে সম্মান বজায় রাখার জন্য, তার সন্তানের সম্মান বজায় রাখার জন্য সে মিসক্যারেজের কথা বলেছিল। এটা একটা নর্মাল সাইকোলজি, এটা নিয়ে আসলে তো পানি ঘোলা করার কিছু আছে বলে মনে করি না। যারা ঘোলা করছে আমি জানি না কেন করছে, এটা খুব ইজি একটা জিনিস, বোঝা যায় যে আসলে শারমিনের মা কেন ওই সময় মিসক্যারেজের কথা বলেছিল। আসলে তিনি মিথ্যা কথা বলেনি, তিনি তার সন্তানের এই ঘটনাটাকে একটু ভালোভাবে প্রচার করেছিল, যেন কেউ খারাপভাবে না, এটা প্রত্যেকটা মাই করতো, স্বাভাবিক। তো যাই হোক, শারমিন অ্যাবর্শন করেছিল, এটা শারমিন গতকালকে বলেছে। তো এটার মাধ্যমে শারমিন যেটা বোঝাতে চেয়েছে তার গায়ে যে কলঙ্কের দাগ লেগেছে, সে জীবনে মা হতে পারবে, এটা কিন্তু অনেক বড় কলঙ্কের দাগ একটা মেয়ের জন্য, সেটাকে সে ক্লিয়ার করেছে। আমি খুশি হয়েছি যে শারমিনের কথাটা ক্লিয়ার করেছে, বাট আবার এই ক্লিয়ার করার একটা প্রসেস ছিল। সে আবার যেভাবে করে তার যে মেনস্ট্রুয়াল সাইকেল কতদিন কীভাবে এগুলো বলছে, এটা আসলে একটু না বললেও হতো, কারণ তার ভিডিও কিন্তু খালি মেয়েরা দেখে না, ছেলেরাও দেখে, পার্সোনালি কিন্তু আমিও দেখেছি। তো সেই ক্ষেত্রে একটু অন্যরকমও লাগে এগুলো শুনতে, সবসময় কালে ভালো লাগে না। সো এই ভিডিও তো শারমিনের ভাইও দেখবে, তার ফ্রেন্ড সার্কেল দেখবে, অন্যান্য পরপুরুষরা দেখবে। তো এইগুলো আসলে মেনটেন করা উচিত। একটা ভিডিও দিলে সবসময় বুঝতে হবে একটা ফ্যামিলি ভিডিও হচ্ছে কিনা, বা আমি যে ভিডিওটা দিচ্ছি একটা পুরুষ মানুষও শুনবে, আসলে আমার ইন্টারনাল বিষয়গুলো আসলে এভাবে বলার আছে কিনা। হ্যাঁ আপনি এতটুকু বললেই হতো, একটা মেয়েদের এরকম সাইকেল রিলেটেড বা কনসিভ রিলেটেড টেস্ট করার জন্য অনেক ভোগান্তি করা লাগে, একটু বললে সবাই বুঝে যেত, ব্যাস দ্যাটস ইনাফ। বাট কত তবু দিলে কী হয়েছে সাইকেল, এগুলো আসলে শুনতে বিভৎস লাগে, এটা একটু স্কিপ করা যেতে পারতো, এত ডিটেলস আসলে বলার কিছু ছিল না। বাট আই গেস আমার ধারণা শারমিনকে আসলে এটা নিয়ে এত নোংরাভাবে বলেছে না যে জীবনে মা হতে পারবে না, এই জন্য শারমিন এটা নিয়ে যে আসলে চিকিৎসা করিয়েছে, ডাক্তারদের কী বলেছে এটাকে খুব ভালোভাবে বোঝানোর জন্য এত ডিটেলস বলেছে, এর বাইরে কিছু না। এতদিন সে কেন বললো না? শারমিন তো এতদিনও বলতে পারতো, এতদিনও তো দর্শকরা তাকে বকাঝকা করেছে, অনেক কিছু জানতে চেয়েছে, বাট শারমিন কেন বলেনি? গোপন রাখতে চেয়েছে। বাট এখন কেন বলছে? রাজের চাপে পড়ে। রাজ যেহেতু খারাপভাবে প্রচার করেছে, এই জন্য শারমিন তাকে ক্লিয়ার করার জন্য তার লজ্জা টজ্জা ফেলে বলতে বসেছে, আর কিছুই না।
তার জায়গাটা কঠিন করে দিয়েছিল রাজ, এই যা। তারপরেও আরেকটু সংযত থাকা উচিত ছিল শারমিনের কথাবার্তা বা কিছু শব্দ ব্যবহার করার আগে, কারণ বারবার বলছি পুরুষ মানুষও তার ভিডিও দেখে, এগুলো একটু খারাপ সেন্সে চলে যায়। তো যাই হোক, পরবর্তী যে বিষয়, মিমের দিকে চলে আসি দর্শক। মিমের কথা বলার আগে একটা কথা বলবো, রাজ হয়তো এখন আমার পাল্টা ভিডিও দিতে পারে, আমি চাবো যে রাজ দিক, মোস্ট ওয়েলকাম রাজ ভাই, আপনার যা কিছু আছে দিন। বাট কোন একটা মানুষ আমাকে এনশিওর করেছে আপনি যদি মিথ্যাচার করতে আসেন আপনার সব কিছু ফাঁস করে দিবে। সো আমি সেই সময়টার অপেক্ষা করব। আমি সেই মানুষকে আবারও জানিয়ে দিতে চাচ্ছি, আপনার মুখের কথা যেন আপনার মুখে থাকে, ভবিষ্যতে যেন প্রয়োজন পড়লে সেগুলো আবার যেন দেখতে পাই, জাস্ট এতটুকু বললাম। এবং আমি কিন্তু আপনার কথা রেখেছি, আপনি বলেছিলেন যেন এই জিনিসটা হাইড রাখা হয়, আমি সেটা হাইড রাখার চেষ্টা করেছি। এবং পরবর্তী কাজ থাকবে আপনার, ইন ফিউচার যদি কিছু হয় সেক্ষেত্রে আপনাকে সব প্রমাণ নিয়ে আসতে হবে, এতটুকুই চা। সো আমি সেই জায়গাটা স্কিপ করে দিলাম, তাকে যা বলে সেটা বলে দিলাম ভালোভাবে, মানুষটা ভালো। যাই হোক, সে কথাটা যেটা বলছিলাম, ইয়ার কথা, মিমের কথা। আচ্ছা, মিমের কথা বলবো আমি এই জিনিসটা যে হচ্ছে গিয়ে, মিম আপনি একটা টাইটেল দিয়েছেন আজকে ভিডিওতে যে এখন থেকে মায়ের সব আবদার পূরণ হবে। দ্যাটস অল গুড, আমি খুব খুশি হয়েছি একটা মায়ের প্রতি আপনার ভালোবাসা দেখে। কিন্তু আপনি একটা সন্তানকে একটা মার কাছ থেকে আলাদা করে আপনি এখন নিজের মাকে তেলবাজি করবেন, সেটা কিন্তু আসলে মেনে নিতে পারছি না। আপনি একটা বিধবা মার কাছ থেকে তার সন্তানের বুকটা খালি করে নিলেন। বাবুর মা তো বিধবা মহিলা, তার স্বামী নেই, আবার বাবুর মার কাছ থেকে আপনি বাবুকেও সরিয়ে নিয়ে এসেছেন। এখন আপনি আপনার নিজের মা শখ আবদার পূরণ করতে এসেছেন? নির্লজ্জ বেহায়া নারী কোথাকার। আপনাদের মতো নারীদের চুল ধরে নাকে খত দেওয়া উচিত পুরো বাংলাদেশে ধরে। আপনারা একটা অসভ্য শ্রেণীর মানুষজন, কোনো সভ্যতা আপনাদের মধ্যে নেই, কোনো সভ্যতা, কোনো আদব কায়দা আপনাদের মধ্যে নেই। টাইটেল দিয়েছেন মায়ের সব আহ্লাদ পূরণ হবে, তাই না? বাবুর মায়ের কি কোনো শখ আহ্লাদ থাকতে পারে না? বাবুর মায়ের কি শখ থাকতে পারে না যে আমি আমার ছেলের সাথে দুবেলা ভাত খাবো? আপনি বাবুকে তাহলে আলাদা করলেন কেন? আপনি নিজের মায়ের শখ আহ্লাদের কথা ভালো চিন্তা করলেন, আপনার শাশুড়ি কি মা না? আপনার শাশুড়ি কি কোনো সন্তান জন্ম দেয়নি? তার কি শখ আহ্লাদ থাকতে পারে না? মনে রাখবেন, অন্যের মায়ের শখ আহ্লাদ নষ্ট করে নিজের মায়ের শখ আহ্লাদ তো দূরের কথা, অন্যের মায়ের শখ আহ্লাদ নষ্ট করে নিজের মায়ের শখ আহ্লাদ পূরণ তো অনেক দূরের কথা। বাপ্পির মাকে দেখেছেন মরার আগে নিজের সন্তানের হাতে এক গ্লাস পানি খেতে পারেনি। আপনার মায়ের অবস্থা এর থেকে বিভৎস হতে পারে, কিন্তু মনে রাখবেন মায়ের জন্য অনেক মায়া করছেন না, মনে রাখবেন অভিশাপ লেগে যায়, একটা মায়ের বুক ফাটা চিৎকার আপনাদের প্রত্যেকের অভিশাপ লেগে যাবে, মাথায় রাখবেন। বাবুর সাথে যেটা করেছেন না আলাদা করে, বাপ্পির মাকে দেখে শিক্ষা নিন। আজকে বাপ্পির মাকে দেখে তো মনে হচ্ছে যে আপনার মাকে ভালোবাসতে হবে, মনে রাখবেন বাপ্পির মা মরার আগে তার সন্তানকে পাশে পায়নি। আপনার বাবা মার অবস্থা কি হয় এটা ভবিষ্যৎ বলে দিবে, এর থেকে ভয়ানক কিছু অপেক্ষা করবে। আমি তার কথা গল্প বলে দিলাম, ইটস নট এ কার্স, এটা অভিশাপ না, এটা একটা বুক ফাটা মায়ের চিৎকার। বাবুর মা যেভাবে চিৎকার করে কেঁদেছে আপনাদের প্রত্যেকটা বড় অভিশাপ লেগে যাবে, আমি আজকে এখানে বসে বলে দিলাম, মনে রাখবেন। সো নেক্সট যে কথাটা বলবো, এখানে মিম তার মাকে দেখলাম একটা ফোন দিয়েছে, মানে মিম তিশা ওরা মিলে একটা তার মাকে ফোন দিচ্ছে, স্মার্টফোন। তো যখন ফোন দিচ্ছিল মিমের মার একটা কথা শুনে আমি আকাশ থেকে পড়লাম, আমার আকাশ ভেঙে পড়েছে মাথার উপরে। বলছে আমার আইডি, হোয়াট ডাজ ইট মিন? মানে মিমের মা ফেসবুক চালায় দর্শক। মানে আমি মনে হচ্ছে মাটিতে গড়াগড়ি খাই। একটা পদ্মার চোরের বায়দানি পরিবারের মা, সে ফেসবুক চালায়, বাহ! সেবার মিমকে বলছে আমার আইডি, সে ফেসবুক চালাবে, এই ফোনে তার ফেসবুক চলবে তো, সব কিছু চলবে। মিম তাকে এনশিওর করেছে সব চালাতে পারবে। মানে বুঝতে পারলাম মিমের মা অনেক আধুনিক হয়ে গেছে, সে ফেসবুকিং করবে, এর জন্য তাকে স্মার্টফোন কিনে দেওয়া হয়েছে। বাহ, তাদের জীবনটা এত সুন্দর। বাবুর মায়ের মনে ছুরিকাঘাত করে এখন নিজের মাকে ফেসবুক চালানোর জন্য স্মার্টফোন কিনে দিচ্ছে মিম। দেখবো সুখ কয়দিন টিকে আপনাদের মাথায়, সুখ কয়দিন টেকে। শোনেন, সবাই সবার কর্মফল ভোগ করবে। বাপ্পিকে দেখলাম সারা জীবন তার জন্মদিন আসলো, যে কোনো প্রোগ্রাম হলো আপনাদের সাথে পালন করেছে, শ্বশুরবাড়ির সাথে। নিজের মাকে কোনো দিন সাপোর্ট করেনি, নিজের মাকে কোনো দিন সঙ্গ দেয়নি, কোনো একটা ঈদের সময়তে যায়নি, সবসময় দূরে দূরে ছিল। আল্লাহ ঠিক বাপ্পির দোয়াটা কবুল করেছে। মায়ের মৃত্যু সম্বন্ধে বাপ্পিকে তার মায়ের পাশে রাখিনি, আমি মনে করি এতে নাজমান্ডি খুব খুশি হয়েছে। এরকম সন্তান তার মৃত্যুর সময় পাশে ছিল না। আমি মনে করি নাজমান্ডি এটা আসলে এরকমই সে ছিল, যেন তার মৃত্যু সম্বন্ধে তার সন্তান পাশে না থাকে। কারণ কী হবে এরকম সন্তান দিয়ে? তিনি একা ছিলেন, তিনি একা গিয়েছেন, দরকার নেই সন্তানের মুখ দেখা, ঠিক আছে? সো
এই পরিবার আসলে একটা জিনিস দেখলাম, এই তিশা পরিবারের সাথে যারা যুক্ত হয়েছে তারা প্রত্যেকে না কেমন যেন তাদের হিতাহিত জ্ঞান ভুলে গেছে। বড়টা থেকে শুরু করি, বাপ্পিকে থেকে দেখুন, বড় বোনকে বিয়ে করেছে তিশাকে, সে তার হিতাহিত জ্ঞান ভুলে গিয়ে এই 40-50 বছর বয়সে এসে দেখুন যেভাবে লুঙ্গি তুলে তলা দেখিয়ে যেভাবে ভিডিও করে নাচতে নাচতে, স্পষ্টভাবে বলা যায় বাপ্পি একটা মানসিক ভারসাম্যহীন পুরুষ হয়ে গেছে। মানে তাকে তাবিজ পৈতা করে, কালো জাদু করে, ব্ল্যাক ম্যাজিক করে এমনভাবে হিতাহিত জ্ঞান নষ্ট করে দেওয়া হয়েছে, এটা বাপ্পাকে দেখলে বলছে একটা 50 বছরের বেডা কোনোদিন এভাবে করে লুঙ্গি তুলে নাচতে পারে না, কোনোদিন না, ইম্পসিবল, আমি এটা বিলিভ করি না, অসম্ভব। মাঝখানেরটার দিকে আসুন, সাবিনা, সেটার কথা বাদ দিলাম কারণ সেটা দুটাই শয়তান, সাবিনা আরিফ দুটাই একই গোলের গরু, সো দুটার কালো জাদু করে কিছু করতে পারবে না, সো ওটার কথা বাদ। আসেন শেষেরটার দিকে, বাবু কি ছিল, কি হয়েছে? একটা দোকানদার দেখে বলেছে বাবুর এই অবস্থা কেন, শুকিয়ে গেছে কেন, তাকে চেনা যায় না কেন, কিছু কি খায় না? বাবুকে রোগা রোগা লাগে। কালো জাদু করলে সবার আগে একটা মানুষকে রোগা রোগা লাগবে। বাবু দেখুন মিমকে বিয়ে করার পর তার পরিবারের সাথে কিন্তু বিট্রে করেছে, মাকে লাথি দিয়ে মায়ের বুক খালি করে দিয়ে এসেছে। এই ছেলে দিয়ে কী হবে? ঠিক বাপ্পির অনুরূপ হয়েছে বাবু। এখন বাবুর আরেকটা পরিচয়, সে এখন থেকে ন্যানি হয়ে গেছে, সে হচ্ছে কি মিমের একটা পার্সোনাল ন্যানির দায়িত্ব পালন করবে। সে ন্যানি, সে কোনো পুরুষ না, সে একটা ন্যানি বাবু এখন থেকে। বাবু তার পুরুষত্ব ভুলে গেছে। ওই পরিবারে যে পুরুষ যায় সে পুরুষই তার পুরুষত্ব ভুলে যায়, সে পুরুষ একটা মহিলার মতো আচরণ শুরু করে দেয়। ঠিক আছে, কেন করে এরকম? ওই যে বললাম কোহিনুর বেগমের কাছে পৈতা আছে, কালা জাদু আছে, ব্ল্যাক ম্যাজিক আছে। মনে রাখবেন ব্ল্যাক ম্যাজিকের আবার একটা কিন্তু রেজাল্ট আছে। সেই রেজাল্টটা কি জানেন? যারা ব্ল্যাক ম্যাজিক করে না, মৃত্যুর শেষ দিন হলেও সে ব্ল্যাক ম্যাজিক তাদের দিকে রিটার্ন যায়। যারা এই জিনিসটা জানেন না, স্টাডি করে দেখবেন, এটা আমি রিসেন্ট স্টাডিতে দেখেছি। আমি কিন্তু এটা দর্শক রেগুলার স্টাডি করছি এখন, ভিতরের ডিপ এগুলোর অর্থ জানার জন্য। এবং এটা অ্যাট লাস্ট রিসেন্টলি জেনেছি ব্ল্যাক ম্যাজিক যারা করে শেষে এটার উল্টো দিক, মানে তাদের দিকে যেভাবে তেড়ে আসে তারা এটাতেই শেষ হয়ে যায়। এই ব্ল্যাক ম্যাজিকই তাদের মৃত্যু ডেকে নিয়ে আসে। এখন এটা কীভাবে আনে এত ডিটেলস আমি বলতে যাবো না, সেগুলো আবার অন্যদিকে ঘটনা চলে যাবে। সো জাস্ট এতটুকু বললাম, অপেক্ষা করুন, এগুলো আপনাদের দিকে ছুড়ে আসবে একটা সময় এসে। তো যাক দর্শক, আজকের ভিডিওটা এতটুকু ছিল। আজকে অনেকগুলো কথা বললাম, অনেক ইনফরমেটিভ একটা ভিডিও দেওয়ার চেষ্টা করেছিলাম। সো আজকের বেশি কথা বাড়াচ্ছি না, এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।